Hi, student. Uh, I'm Dhruva Mahato, and you are watching your favorite YouTube channel, Simplified Biology. In today's class, actually, we'll know about monthly ovarian cycle or the menstrual cycle and function of gonadotrophin hormone. Dear student, during reproductive life of a woman, there is a periodic changes in the rates of secretion of the female hormones, and corresponding physical changes also takes place in the ovaries and other sexual organs. And women also experience a periodic discharge of blood, mucus, and the cell debris through the vagina at an interval of about 21 to 35 days. The whole phenomenon is called the menstrual cycle. And the phenomenon of discharge of blood, that is the uterine blood, periodically, is called the menstruations. Actually, the menstrual cycle start from the age of puberty, from the adolescence, and it continue till menopause at the age of 50 or 55 years. And generally, the duration of each menstrual cycle in most of the females averages 28 days. Anyway, and also keep remember that this monthly ovarian cycle, also called the menstrual cycle, remain suspended during pregnancy. যে প্রেগনেন্সি অবস্থাতে যখন কোনো মহিলা বা স্ত্রী যখন গর্ভধারণ করেন, সেই গর্ভধারণকালীন অবস্থাতে সেই সময় কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল কিন্তু স্টপ থাকে, সেটা ওই সময়ের জন্য বন্ধ হয়ে থাকে। and and it is due to presence of excess of progesterone hormones. Actually, এই জন্য যেগুলি কন্ট্রাসেপটিভ পিলস আছে, যেগুলি বার্থ কন্ট্রোল যেগুলি পিলস, সেগুলি অ্যাকচুয়ালি দেয়ার প্রিপারেশন ইজ দ্য প্রোজেস্টেরনস, যেটা মেনস্ট্রুয়াল সাইকেলটাকে কি করে স্টপ করে দেয়। অ্যান্ড ন্যাচারালি ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ডস শরীরে এমনিই প্রোজেস্টেরন হরমোন সেই সময় বেশি থাকে, আর সেটা কি করে মেনস্ট্রুয়াল সাইকেলটাকে টেম্পোরারিলি ওই সময়ের জন্য কি করে বন্ধ করে রেখে দেয়। অ্যান্ড সামটাইম ডিউরিং ল্যাকটেশন অলসো, যে সন্তান প্রসব করার পর যেটা ল্যাকটেশন পিরিয়ডস থাকে, যেটা আপ টু 5 months or 6 months ইন মেনি কেসেস, সে সময় শরীরে প্রোল্যাকটিন হরমোনটাও বেশি করে সিক্রেশন হয়। কাজেই এই প্রোল্যাকটিন হরমোন যদি বেশি করে সিক্রেশন হয়, দ্যাট ইজ কল হাইপার প্রোল্যাকটিনেমিয়া। আর সেটাও কিন্তু কি করতে পারে, সেটাও মেনস্ট্রুয়াল সাইকেলটাকে ওই সময়ের জন্য স্টপ করে দিতে পারে, দ্যাট ইজ কল ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। And as you know, the menstrual cycle permanently stops at the age of menopause. আর একটা বয়সে গিয়ে 50-55 বছর বয়সে গিয়ে কি হয়, ফাইনালি এই যেটা মেনস্ট্রুয়াল সাইকেল, ঠিক আছে, সেটা পার্মানেন্টলি বন্ধ হয়ে যায়। স্টুডেন্টস, actually there are two significant results arises during the every menstrual cycle. যে এই যে মেনস্ট্রুয়াল সাইকেল বা যেটা আমরা বলছি যে একটা ওভারিয়ান যেটা সাইকেল, ঠিক আছে, যে ডিউরিং দ্য রিপ্রোডাক্টিভ লাইফ অফ এ ওমেন দেয়ার ইজ এ পিরিয়ডিক চেঞ্জেস ইন দ্য রেটস অফ periodic changes in the structures of their ovaries and other sexual organs. এই যেটা মেনস্ট্রুয়াল সাইকেল, এই মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে দুটা সিগনিফিক্যান্ট ফলাফল আমরা পাই। ফার্স্ট, only a single egg is normally released. যে ডিউরিং এভরি মেনস্ট্রুয়াল সাইকেল তার প্রথম যেটা সিগনিফিক্যান্ট রেজাল্টস, যে সেখান থেকে কি হবে, একটা এগ রিলিজড হবে ফ্রম, দ্যাট ইজ নর্মালি দ্যাট ইজ ফ্রম দ্য ওভারিস। অ্যান্ড সেকেন্ড যেটা সিগনিফিক্যান্ট রেজাল্টস আমরা পাচ্ছি, দ্যাট ডিউরিং এভরি মেনস্ট্রুয়াল সাইকেল দি ইউটেরাইন যেটা এন্ডোমেট্রিয়াম যেটা ওয়াল ইজ প্রিপেয়ার্ড
in advance for implantations of the fertilized egg at the required time of the month. আমি আবার রিপিট করছি যে ডিউরিং এভরি মেনস্ট্রুয়াল সাইকেল দুটা সিগনিফিক্যান্ট ফলাফল আমরা পাই। একটা হচ্ছে যে এই যেটা মেনস্ট্রুয়াল সাইকেল সেখানে কি হবে, প্রতিবার মেনস্ট্রুয়াল সাইকেলে দুটা ওভারির ভিতরে যে কোনো একটা ওভারির থেকে একটা করে কি হবে, এগ রিলিজড হবে। দিস ইজ দ্য ফার্স্ট সিগনিফিক্যান্ট রেজাল্ট। দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্যাট এই যেটা ইউটেরাসের ওয়াল তো তিনটা তরফে তৈরি। দ্য ইনারমোস্ট ওয়াল লেয়ার ইজ দ্য এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়াম যেটা ওয়াল লেয়ার এটা ফার্টাইল হয়ে ওঠে। যেটা এন্ডোমেট্রিয়াম ওয়াল লেয়ার যেটা এটা এটা ফার্টাইল হয়ে ওঠে, অর্থাৎ এটা আগের থেকে প্রিপেয়ার্ড হয়ে যায় ফর ইমপ্লান্টেশনস অফ দি ফার্টিলাইজড এগ। কারণ এখান থেকে যেটা এগ রিলিজড হয়েছে সেই একটা ফ্যালোপিয়ান টিউবে থাকা অবস্থায় যদি ফার্টিলাইজড হয় তাহলে সেটা একটা ডেভেলপিং এমব্রায়োতে পরিণত হবে, এবং সেই এমব্রায়োটা এসে কোথায় ইমপ্লান্টেশনস হবে, ইন দি ইউটেরাস। ইউটেরাসের যেটা এন্ডোমেট্রিয়াম যেটা ওয়াল লেয়ার, দ্য ইনারমোস্ট ওয়াল লেয়ার, সেখানে এসে ডেভেলপিং এমব্রায়োটা কি হয়, সেখানে রুটিং হয়, সেখানে গিয়ে রুটিং হবে, ইমপ্লান্টেশনস হবে। আর তার জন্য এই এন্ডোমেট্রিয়াম যেটা ওয়াল লেয়ার, দ্য ইনারমোস্ট ওয়াল লেয়ার, ইট বিকাম ফার্টাইল ইন অ্যাডভান্স। এটা আগেই ফার্টাইল হয়ে যায়, এটা সেই হিসাবে প্রিপেয়ার্ড হয়ে যায়। আর এই ব্যাপারটা ইন এভরি মেনস্ট্রুয়েশন সাইকেল এটা বারবার চলতে থাকে, যে একবার মেনস্ট্রুয়াল সাইকেল হলো, এবার মেনস্ট্রুয়েশন এই পিরিয়ডে এইবার পিরিয়ডে যেটা এগ রিলিজড হয়েছে তার জন্য একবার এটা প্রিপেয়ার্ড হয়ে যাবে, আবার সেটা নষ্ট হয়ে যায়, আবার নেক্সট মেনস্ট্রুয়েশন সাইকেলে আবার যেটা সেকেন্ড এগ তৈরি হবে তার জন্য আবার এটা আবার দ্বিতীয়বার আবার এটা নিজেকে তৈরি করে নেবে। এভাবে ডিউরিং এভরি মেনস্ট্রুয়েশন সাইকেলে কি হয়, একটা করে এগ রিলিজড হবে দুটা ওভারির ভিতরে যে কোনো একটা ওভারির থেকে, আর সাথে সাথে এই যেটা ইউটেরাস তার যেটা এন্ডোমেট্রিয়াম যেটা ওয়াল লেয়ার এটাও কি হবে, এটাও ফার্টাইল হয়ে যায় ডিউরিং এভরি মেনস্ট্রুয়েশন সাইকেল। And also keep remember that ovarian changes that occurs during the menstrual cycle depend completely on the gonadotropic hormones, that is FSH and LH secreted by the pituitary glands. যে এই যে মেনস্ট্রুয়েশন সাইকেল চলাকালীন অবস্থায় ওভারির ভিতরে যে চেঞ্জেসগুলি যে আসে, এর ভিতর যে চেঞ্জেসগুলি আসে, এমনকি যে ইউটেরাসের যেটা ইনারমোস্ট ওয়াল লেয়ার দ্যাট ইজ কল্ড দ্য এন্ডোমেট্রিয়াম, অলরেডি আই সেড এর মধ্যে যেগুলো হিস্টোলজিক্যাল এবং সিক্রেটরি যে চেঞ্জেসগুলি আসে, the whole phenomenon, all the defined phases of the menstrual cycle depend completely on these two gonadotrophin hormone. One is the FSH, another is LH, and both are released from the anterior pituitary glands, anterior part of the pituitary gland, called the adenohypophysis. Actually, in the absence of this hormone, যদি শরীরে এই দুটা হরমোন না থাকে, FSH and LH, the ovary remain inactive. এই ওভারির মধ্যে কোনো ধরনের আমরা রিয়াকশনস পাবো না। ঠিক যেমন চাইল্ডহুড বয়সে জন্মের থেকে আরম্ভ করে প্রথম 12-13 বছর বয়স পর্যন্ত সেই সময় ওভারির মধ্যে কোনো ধরনের অ্যাক্টিভেশনস আমরা পাই না, সেখান থেকে কোনো ধরনের এগ রিলিজ হচ্ছে না, কোনো ধরনের অ্যাক্টিভেশনস আমরা পাই না। তার কারণ হচ্ছে যে এই যেটা চাইল্ডহুড বয়স, এই বয়সে FSH এবং LH হরমোন পিটুইটারি গ্ল্যান্ড থেকে তৈরি হয় না, আর তার জন্য সেই সময় আমরা সেখান থেকে কোনো ধরনের রেসপন্স আমরা পাচ্ছি না। এনিওয়ে, when at the age of 10, 11 or even 12 years, যখন একটি ফিমেল স্ত্রীর বয়স যখন 9 বছর, 10, 12 বা 13 বছর বয়স হয়, এটা ভ্যারি করতে পারে, the pituitary gland begins to secrete the FSH and LH, and then starts the normal monthly menstrual cycle that brings the puberty, and the time of the first menstrual cycle is called the menarche. এই টেকনিক্যাল টার্মটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। দ্য ফার্স্ট মেনস্ট্রুয়াল সাইকেল ইজ কল্ড দি মেনার্কি। কাজেই জন্মের থেকে স্ট্রাকচারগুলি সবই আছে, কিন্তু জন্মের থেকে কিন্তু মেনস্ট্রুয়েশন সাইকেল মান্থলি যেটা মেনস্ট্রুয়াল সাইকেল সেটা কিন্তু চলে না। আর তার একমাত্র কারণ হচ্ছে ডিউ টু অ্যাবসেন্স অফ দিস টু গোনাডোট্রপিক হরমোন, ওয়ান ইজ দ্য FSH, অ্যানাদার ইজ LH।
কিন্তু বয়স যখন মোটামুটি 9, 10, 12, 13 বছর হয়ে যায়, এটা আমি অল্প আগে বললাম এটা ভ্যারি করতে পারে, সেই বয়সে কি হয়? সেই বয়সে অ্যাকচুয়ালি রিজন ইজ আননোন, কিন্তু এক্স্যাক্টলি সেই বয়সে কি হয়, ঠিক পিটুইটারি গ্ল্যান্ডের যেটা বেস কল দি হাইপোথ্যালামাস, এখানে থাকা যেগুলি নিউরোসেক্রেটরি সেল, সেগুলির মধ্যে স্টিমুলেশনস হয়। আর স্টিমুলেশন হলে এই হাইপোথ্যালামাসের মধ্যে থাকা যেগুলি নিউরোসেক্রেটরি সেল, সেখান থেকে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন তৈরি হয়। আর সেই হরমোনটাই অ্যাকচুয়ালি কি করে, পিটুইটারি গ্ল্যান্ডের যেটা অ্যান্টেরিয়র লোব, ওর মধ্যে স্টিমুলেশন করে। এতে কি হয়, অ্যান্টেরিয়র লোবের মধ্যে থাকা এফএসএইচ অ্যান্ড এলএইচ সিক্রেটিং যেগুলি সেলস, দে আর টার্গেটেড বাই দ্য জিএনআরএইচ, সেগুলিকে এই হরমোনটা টার্গেট করে এবং সেই সেলসগুলির মধ্যে স্টিমুলেশন করে। আর যার ফলে কি হয়, এফএসএইচ আর এলএইচ হরমোন রিলিজ হতে আরম্ভ করে। আর এই ঘটনাটা ঘটে অ্যাট দ্য এজ অফ পিউবার্টি অর অ্যাডোলেসেন্স। আর তখনই কি আরম্ভ, তখনই এক্স্যাক্টলি তখনই পিউবার্টি আরম্ভ হয়। আর নর্মাল যেটা মান্থলি মেনস্ট্রুয়াল সাইকেল তখন থেকে শুরু হয়। আর সেটা আমি বললাম যে সেই হিসাবে ফার্স্ট যেটা মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হবে সেটা 9 বছরে আরম্ভ হতে পারে, কারো 10 বছরে, কারো 12, 13 বছর বয়সে হতে পারে। বাট দ্য ফার্স্ট যেটা মেনস্ট্রুয়াল সাইকেল হবে সেটাকে বলা হবে মেনার্কি। Dear student, during each month of the female menstrual cycle, there is a cyclical increase and decrease of this both FS and LH hormone. এটা অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখতে হবে তোমাদের, যে ডিউরিং ইচ মান্থ অর ডিউরিং এভরি মেনস্ট্রুয়াল সাইকেল, এই যেটা পিটুইটারি হরমোন এফএসএইচ এবং এলএইচ, এই হরমোন দুটার যেটা সিক্রেশন লেভেল, সেটা সাইক্লিক্যাল, সেটা ইনক্রিজ হচ্ছে, আবার সেটা কি হয়, ডিক্রিজ হয়ে যায়। আর তার জন্যই আমরা ওভারির মধ্যে এই সমস্ত ফেজগুলি আমরা পাচ্ছি, যে অ্যাকচুয়ালি মেনস্ট্রুয়াল সাইকেল তো অনেকগুলি ফেজে বিভক্ত, এর মধ্যে অনেকগুলি ফেজ আছে, সেই ফেজগুলি আমরা পাচ্ছি। And this cyclical variations in turn causes the cyclical ovarian changes which we call the menstrual cycle, যেটা আমি বললাম, যে এই যে পিটুইটারি গ্ল্যান্ড এখান থেকে যে এফএসএস বা এলএইচ হরমোন যে রিলিজ হচ্ছে, এর মধ্যে একটা সাইক্লিক্যাল ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, এই ঘটনাটা চলতে থাকে। অ্যান্ড দিস হরমোনাল ইমব্যালেন্স একবার বেড়ে যায়, একবার কমে যায়, অনসেট দি মান্থলি ওভারিয়ান সাইকেল, ওভারিয়ান সাইকেল যেটাকে আমরা কি বলি, মেনস্ট্রুয়াল সাইকেল। অ্যাকচুয়ালি the whole menstrual cycle or monthly ovarian cycle can be divided into 4 defined phases as shown in this diagram. This is the menstrual phase, this is the proliferative phase, and this is the ovulatory phase or ovulation, and this phase is the secretory phase. তো কমপ্লিট যেটা মেনস্ট্রুয়াল সাইকেল, এই মেনস্ট্রুয়াল সাইকেলটাকে আমরা চারটা পিরিয়ড বা চারটা ভাগে আমরা ভাগ করে নিয়েছি। সেই ভাগগুলির নামগুলো অবশ্যই মনে রাখতে হবে। দ্য মেনস্ট্রুয়াল ফেজ অর দ্য ব্লিডিং ফেজ, প্রলিফারেটিভ ফেজ, the third one is ovulation phase or ovulatory phase, and the fourth one is the secretory phase or the luteal phase. এখন আমরা আলোচনা করব প্রত্যেকটা ফেজ নিয়ে। অ্যাকচুয়ালি যেটা প্রলিফারেটিভ ফেজ, মেনস্ট্রুয়েশন সাইকেলের যেটা প্রলিফারেটিভ ফেজ, সেটা কখন আরম্ভ হয়? ইট ইজ অ্যাকচুয়ালি পোস্ট মেনস্ট্রুয়াল ফেজ অ্যান্ড লাস্ট ফর অ্যাবাউট 10 days. পোস্ট মেনস্ট্রুয়াল ফেজ মানে ডিউরিং এভরি মেনস্ট্রুয়েশন সাইকেল, এভরি মেনস্ট্রুয়াল সাইকেল, যেটা সেখানে কি হয়, ফিমেল এক্সপিরিয়েন্স এ ডিসচার্জ অফ ব্লাড, ইউটেরাইন ব্লাড ফ্রম দি ভ্যাজাইনা। আর সেটা মোটামুটি 3 থেকে 5 দিন এই ব্লিডিংটা চলতে থাকে। আমি আবার রিপিট করছি, ডিউরিং এভরি মেনস্ট্রুয়েশন সাইকেল ফিমেল এক্সপিরিয়েন্স a discharge of uterine blood through our vagina. আর এই যেটা ব্লাড ডিসচার্জ হতে আরম্ভ করে সেটা 3 থেকে 5 দিন চলে, আর সেই ফেজটাকে বলা হয় অ্যাকচুয়ালি মেনস্ট্রুয়াল ফেজ,
অর ব্লিডিং ফেজ। ঠিক ব্লিডিং ফেজ বা মেনস্ট্রুয়াল ফেজ যখন স্টপ হয়ে যায়, যখন ইউটারাইন ব্লাড ডিসচার্জ হওয়াটা বন্ধ হয়ে যায় আর ব্লাড বের হওয়াটা বন্ধ হয়ে যায়, ঠিক তারপর থেকে আরম্ভ হয় প্রলিফারেটিভ ফেজ। অ্যাকচুয়ালি প্রলিফারেটিভ ফেজে কি হচ্ছে, এই সময় পিটিটারি হরমোনসের একটা সিগনিফিক্যান্ট রোলস আছে। এই সময় কি হয়, পিটিটারি গ্ল্যান্ডের যেটা এন্টারিয়র পার্ট এর মধ্যে স্টিমুলেশন হয়, আর এখান থেকে এফএসএইচ অর্থাৎ ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন এবং তার সাথে এলএইচ অর্থাৎ লুটেনাইজিং হরমোন, এ দুটা সিক্রেশন হতে আরম্ভ করে, এটার সিক্রেশন লেভেলটা বেড়ে যায়। অবশ্যই এই ক্ষেত্রে এফএসএইচ হরমোনের যেটা সিক্রেশন সেটা এলএইচ এর তুলনায় অল্প বেশি থাকে। এবং এটা কি হয়, এফএসএইচ হরমোন অ্যাকচুয়ালি কি করে, যখন শরীরে এফএসএইচ হরমোন তৈরি হতে থাকে, এদিকে ওভারি যে দুটা ওভারি আছে, এই ওভারির ভিতরে কিন্তু হাজারো সংখ্যায় কি আছে, সেকেন্ডারি ফলিকলস আছে। এখানে যেমন সেকেন্ডারি ফলিকলস একটাকে দেখানো হচ্ছে, আর সেকেন্ডারি ফলিকলসের মধ্যে কি আছে, গ্র্যানুলোসা সেলস আছে। এই যে গ্র্যানুলোসা সেলস, এই সেলসগুলির মধ্যে কি থাকে, এফএসএইচ রিসেপ্টর। মন দিয়ে শুনবে যে দুটা ওভারির ভিতরে হাজারো সংখ্যা কি থাকে, সেকেন্ডারি ফলিকেল। আর এই সেকেন্ডারি ফলিকেলসগুলির মধ্যে যে গ্র্যানুলোসা সেলসগুলি আছে তার মধ্যে থাকে এফএসএইচ রিসেপ্টর, অর্থাৎ পিটিটারি গ্ল্যান্ড থেকে যেটা হরমোন রিলিজ হবে এফএসএইচ, সেই এফএসএইচ হরমোন রিসেপ্টরসগুলি কোথায় আছে, এই গ্র্যানুলোসা সেলসগুলির মধ্যে। তো যখনই এখান থেকে এফএসএইচ হরমোন রিলিজ হতে আরম্ভ করে, ইট মিক্স উইথ দ্য ব্লাড। তো এই এফএসএইচ হরমোন অ্যাকচুয়ালি ওভারির ভিতরে থাকা যেগুলি সেকেন্ডারি ফলিকেল সেগুলির উপর স্টিমুলেশন করতে আরম্ভ করে, সেগুলির উপরে গিয়ে ওয়ার্ক করতে আরম্ভ করে। কারণ এই হরমোন রিসেপ্টরসগুলি কোথায় পাওয়া যায়, ইন দ্য গ্র্যানুলোসা সেলস অফ দি সেকেন্ডারি ফলিকেলস। কাজেই যেহেতু দুটা ওভারির মধ্যে এরকম অসংখ্য সেকেন্ডারি ফলিকেলস আছে ইন ডিফারেন্ট ডেভেলপমেন্টাল স্টেজেস, তার মধ্যে যেটা ডমিন্যান্ট, তার মধ্যে রিসেপ্টরস বেশি থাকবে, গ্র্যানুলোসা সেলস বেশি থাকবে, তো তার মধ্যে সেটা বেশি সেন্সিটিভ হয় টু দি এফএসএইচ। তো কি হয়, এফএসএইচ হরমোন সিক্রেশনের ফলে দুটা ওভারির মধ্যেই কি হয়, মোটামুটি দুটার থেকে মোটামুটি পাঁচটার থেকে হয়তো 5 to 16 এরকম কিছু সেকেন্ডারি ফলিকলস, সেগুলির মধ্যে এফএসএইচ হরমোনের প্রভাব পড়ে এবং সেগুলি ধীরে ধীরে নিজেকে কি করতে শুরু করে, নিজেকে ডেভেলপ করতে আরম্ভ করে, সেগুলি রেসপন্স করতে আরম্ভ করে, নিজেকে বিকাশ করতে আরম্ভ করে ইনটু দ্য নেক্সট স্টেজ। কারণ সেকেন্ডারি ফলিকেলের পরে কিসে পরিণত হবে, গ্রাফিয়ান ফলিকেলে। কাজে এর যেটা ডেভেলপমেন্ট স্টেজ, নেক্সট যেটা সাবসিকুয়েন্ট ডেভেলপমেন্ট স্টেজ সেটা লাভ করবে। আর তার জন্য যেগুলি সেকেন্ডারি ফলিকেলস ওর মধ্যে এই একটা রেসপন্স আরম্ভ হয়, একটা গ্রোথ রেসপন্স আরম্ভ হয়। বাট দুটা ওভারির ভিতরে যে কোনো একটা ওভারিতেই যেটা ডমিন্যান্ট ফলিকেলস, যার মধ্যে যেটা ডমিন্যান্ট ফলিকেল, যার মধ্যে এফএসএইচ রিসেপ্টরস বেশি করে আছে, আর অল্প আগে বললাম যে ফলিকেলটার মধ্যে এফএসএইচ রিসেপ্টরস বেশি করে থাকবে সেটাই বেশি সেন্সিটিভ হবে টু দ্য এফএসএইচ। ওর মধ্যে কি হবে, ওর মধ্যে গ্রোথ রেসপন্সটা ভেরি ফাস্ট দেখা যাবে। আর যেগুলির মধ্যে এফএসএইচ রিসেপ্টরস কম আছে সেগুলির মধ্যে গ্রোথ রেসপন্সটা কম পাবো, কারণ সেখানে এফএসএইচ এর স্টিমুলেশনটা কম করে হবে। এদিকে কি হয়, এই যেটা এফএসএইচ হরমোনের ফলে কি হয়, এই গ্র্যানুলোসা সেলসের মধ্যে প্রলিফারেশনস হতে আরম্ভ করে, সেলগুলি প্রলিফারেট হতে আরম্ভ করে, ডিভিশন হতে আরম্ভ করে। কাজেই এই যেটা প্রাইমারি ওসাইট তার চারপাশে যে গ্র্যানুলোসা সেলসগুলি আছে এটা আরো মাসিভ হতে আরম্ভ করে, আর পাশাপাশি সেলসগুলির মধ্যে আরো বেশি করে এফএসএইচ রিসেপ্টরস তৈরি হতে আরম্ভ করে। কাজে স্ট্রাকচারটা আরো বেশি মোর সেন্সিটিভ হয়ে যায় টু দি এফএসএইচ, তার মধ্যে গ্রোথ রেসপন্সটা আরো ফাস্ট হতে আরম্ভ করে। আর এই যে গ্র্যানুলোসা সেলস,
এগুলি যেটা ফলিকুলার ফ্লুইডস যেটা তৈরি করছিল, যার জন্য ভিতরে ল্যাকুনা ফর্মেশন হচ্ছিল, সেটা আরো বেশি, তার সিক্রেটরি অ্যাক্টিভিটিটা আরো বেড়ে যায় ইন প্রেজেন্স অফ এফএসএইচ। আর যেটা ফলিকুলার ফ্লুইডস তৈরি করছে তার মধ্যে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন হরমোনস তৈরি হতে আরম্ভ করে, কারণ এই সেলসগুলির মধ্যে যেটা মেটাবলিক রিয়াকশন, যে মেটাবলিক রিয়াকশন যেটা যার যার জন্য স্ট্রোজেন হরমোনটা তৈরি হয়, এফএসএইচ হরমোন অ্যাকচুয়ালি সেই গ্র্যানুলোসার সেলসগুলোকে স্টিমুলেট করে, তার মেটাবলিক রিয়াকশনটাকে সে অনসেট করে দেয়, স্টার্ট করে দেয়, যাতে সেখানে স্ট্রোজেন হরমোন তৈরি হতে পারে। তো ধীরে ধীরে ভিতরে যেটা ফলিকুলার ফ্লুইডসটা বেড়ে যায়, ইস্ট্রোজেন হরমোনের মাত্রাটা বেড়ে যায়। এরপরে কি হয়, এই স্ট্রাকচারটার মধ্যে এই ল্যাকুনাগুলির সাইজ বড় হয়ে গিয়ে ভিতরে একটা অ্যান্ট্রাম ফর্মেশন হয়ে যায়, একটা অ্যান্ট্রাম ফর্মেশন হয়ে যাচ্ছে একটা, আর স্ট্রাকচারটা মাসিভ হয়ে যাবে। এদিকে এই যে তখন আমরা স্ট্রাকচারটাকে আমরা কি বলছি, গ্রাফিয়ান ফলিকলস। এই অবস্থায় এই যে গ্র্যানুলোসার সেলসগুলি, এগুলির মধ্যে থেকে ইস্ট্রোজেন হরমোন যেটা উৎপাদন সেটা অনেক বেশি হয়ে যায়। আর ইস্ট্রোজেন হরমোনের কি আছে, একটা নেগেটিভ ফিডব্যাক এফেক্টস আছে অন দি হাইপোথ্যালামাস অ্যান্ড দি এন্টেরিয়র লোব অফ দি পিটুইটারি গ্ল্যান্ড। আমি আবার রিপিট করছি, ইস্ট্রোজেন হরমোন এখান থেকে যেটা রিলিজড হবে সেটার কিন্তু একটা নেগেটিভ ফিডব্যাক ইফেক্টস আছে অন হাইপোথ্যালামাস অ্যান্ড এন্টেরিয়র লোব পিটুইটারি। তো এক্স্যাক্টলি কি হয়, ইস্ট্রোজেন হরমোন কি করে, এটা গিয়ে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ডটাকে ডিপ্রেস করে দেয়, তার থেকে যেটা এফএসএইচ হরমোন যেটা উৎপাদন হচ্ছে সেটাকে রিডিউস করে দেয়, সেটাকে কমায় দেয়। এতে কি হয়, এতে দুটা ওভারির মধ্যে বাকি যেগুলি সেকেন্ডারি ফলিকেলস যেগুলি নিজেকে ডেভেলপ করছিল, সেগুলো ডেভেলপ হতে পারে না ডিউ টু ডেফিসিয়েন্সি অফ দ্য এফএসএইচ হরমোন। কাজে সেই ফলিকেলসগুলি কি হয়, ওভারির ভিতরেই নষ্ট হয়ে যায়, কল দি ফলিকুলার অ্যাট্রেসিয়া। কিন্তু ওই ফলিকেলসগুলির ভিতরে যেটা ডমিনেন্ট ওয়ান, যেটার মধ্যে গ্রোথ রেসপন্সটা ভেরি ফাস্ট হয়েছিল, সেটা কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ সেটার মধ্যে গ্রোথ চলতে থাকবে, কারণ তার মধ্যে এফএসএইচ রিসেপ্টরস অনেক বেশি তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তখন যেটা লার্জেস্ট যেটা ফলিকেল, দ্য ডমিনেন্ট ওয়ান, ওর গ্রোথটা কন্টিনিউয়াস থাকবে, যেটা আমি বললাম, কারণ ওর মধ্যে কি আছে, ওর মধ্যে গ্র্যানুলোসার সেলসগুলির মধ্যে এফএসএইচ রিসেপ্টরের সংখ্যাটা অনেক বেশি হয়ে যায়। কাজেই সেটা লো কনসেন্ট্রেশন অফ এফএসএইচ এর যদি লো কনসেন্ট্রেশনও থাকে, তথাপি কিন্তু ওই লার্জেস্ট যেটা ফলিকেল সেটা কিন্তু মোর সেন্সিটিভ হয়ে থাকবে টু দ্য অ্যাকশনস অফ দ্য এফএসএইচ। তাই সেই প্রক্রিয়াটা চলতে থাকে। এদিকে কি হয়, ডিউরিং দি প্রলিফারেটিভ ফেজ, ইতিমধ্যে প্রাইমারি যেটা ওসাইট, সেটারও মিওসিস সেল ডিভিশনটা কমপ্লিট হয়ে যায়, এবং সেকেন্ডারি যেটা ওসাইট সেটা প্রডিউস হয় অ্যালং উইথ দ্য পোলার বডি। পাশাপাশি যেটা আমি হরমোনাল ব্যাকগ্রাউন্ডের কথা আরেকটা বলছি, সেটা হচ্ছে এবার এই যেটা ফলিকেলস, এর মধ্যে এক তো এফএসএইচ হরমোনের প্রভাবটা পড়েছে, পাশাপাশি এর যেটা অ্যান্ট্রাম ফর্মেশন হয়ে গেছে, যার মধ্যে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন হরমোনস আছে। এবার এক্স্যাক্টলি কি হয়, এফএসএইচ হরমোন এবং ইস্ট্রোজেন হরমোন, এই দুটা হরমোনের যেটা কম্বাইন্ড ইফেক্ট, এই কম্বাইন্ড ইফেক্টে কি হয়, এই যেটা গ্র্যানুলোসার সেলসগুলির মধ্যে আছে, এই গ্র্যানুলোসার সেলসগুলির মধ্যে LH, keep remember, LH means luteinizing hormone. It is another hormone product of the anterior lobe of the pituitary gland. এই যেটা LH হরমোন রিসেপ্টরস তৈরি হয় ইন দ্য গ্র্যানুলোসার সেলস। অল্প আগেই কিন্তু এই গ্র্যানুলোসার সেলসগুলির মধ্যে শুধু কোন হরমোন রিসেপ্টর ছিল, এফএসএইচ। এখন শেষের দিকে কি হয়, যখন এটার মাসিভ গ্রোথ হয়, এটার সোয়েলিং হয়, শেষের দিকে গিয়ে কি হয়, এই যে গ্র্যানুলোসার সেলসগুলি আছে এগুলির মধ্যে এলএইচ হরমোন রিসেপ্টরস তৈরি হয়। কাজে এখন কি হচ্ছে, এখন এই যেটা ফলিকেলস তৈরি হলো, এখন তো এই ফলিকেলটাকে আমরা গ্রাফিয়ান ফলিকেল বলবো, কারণ এর মধ্যে অ্যান্ট্রাম ডেভেলপড হয়ে গেছে, প্রাইমারি ওসাইট সেকেন্ডারি ওসাইটে পরিণত হয়ে গেছে। এখন এই গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে কি হচ্ছে, এর যে গ্র্যানুলোসার সেলস, এর মধ্যে দুটা ডিফারেন্ট হরমোনের স্টিমুলেশন হচ্ছে।
একটা হচ্ছে এফএসএইচ, কারণ তারও রিসেপ্টরস আছে, একটা হচ্ছে এলএইচ, লুটেনাইজিং হরমোন। দুটা হরমোনের স্টিমুলেশন সেখানে পড়ছে, যার ফলে কি হয়, এই যে যেটা গ্র্যানুলোসার সেলস এর যেটা ফলিকুলার ফ্লুইডস, যেটা লিকুইড ফলিকুলি বলা হয়, এর সেটা সিক্রেশন করার, ওর সিক্রেটরি অ্যাক্টিভিটিটা আরো বেড়ে যায়, কাজে আরো বেশি করে কি হয়, ফলিকুলার ফ্লুইডস ভিতরে সিক্রেশন হতে আরম্ভ করে, কাজে এটা আরো কি হয়, ফার্দার সোয়েলিং হতে আরম্ভ করে। এরপর তো এতটুক ফেজ হচ্ছে প্রলিফারেটিভ ফেজ। আর এভাবে একটা সেকেন্ডারি ফলিকেল শেষে গিয়ে একটা রাইপেন গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হতে যেটা সময় লাগে, সেটা মোটামুটি এভারেজ 10 দিন লেগে যায়। কারণ এটা অ্যাকচুয়ালি আরম্ভ হয় ফ্রম দি 5th ডে অফ দি মেনস্ট্রুয়েশন, যে মেনস্ট্রুয়েশন মিনস দ্য ব্লিডিং ফেজ, যেদিন আরম্ভ হয় ফার্স্ট ডে, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ। তো 5th ডেতে গিয়ে মেনস্ট্রুয়েশনটা স্টপ হয়। তারপরে ফ্রম 5th ডেট থেকে আরম্ভ হয় অ্যাকচুয়ালি প্রলিফারেটিভ ফেজ। আর সেটা কমপ্লিট হতে কয়দিন সময় লেগে যায়, মোটামুটি 10 days। ঠিক আছে, সো দিস ইজ দ্য 14th ডে। এবার তারপরে আরম্ভ হচ্ছে তার কি, এরপরে যেটা স্টেজ সেটা আরম্ভ হচ্ছে ওভুলেশন। অর্থাৎ এবার সময় এসে গেছে যে এই যেটা গ্রাফিয়ান ফলিকেল, দ্য রাইপেন ফলিকেল, এর ভিতরে থাকা সেকেন্ডারি উসাইডটা এবার এখান থেকে রিলিজ হবে। কিন্তু ঠিক প্রায়র টু ওভুলেশন, ঠিক ওভুলেশনের আগেই এক্স্যাক্টলি কি হয়, এই যে এলএইচ হরমোন অ্যাকচুয়ালি ধীরে ধীরে কি করে, এই যে গ্র্যানুলোসার সেলসগুলি আছে না, এই গ্র্যানুলোসার সেলসগুলির মধ্যে এই সেলসগুলিকে অ্যাকচুয়ালি প্রোজেস্টেরন হরমোন সিক্রেটিং সেলে কনভার্ট করতে থাকে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, কিপ রিমেম্বার। এই এলএইচ হরমোন ধীরে ধীরে কি করে, এই গ্র্যানুলোসার সেলসগুলিকে প্রোজেস্টেরন হরমোন সিক্রেটিং সেলে কনভার্ট করতে থাকে। ফলে কি হয়, এই গ্র্যানুলোসার সেলসগুলির থেকে ইস্ট্রোজেন হরমোনের যেটা উৎপাদন সেটা ধীরে ধীরে কমে যায়, তুলনামূলকভাবে এগুলির মধ্যে আর একটা নতুন হরমোনের উৎপাদন বাড়তে থাকে, দ্যাট নিউ হরমোন ইজ দ্য প্রোজেস্টেরন হরমোনস। ক্লিয়ার? তো এবার কি হচ্ছে, ইস্ট্রোজেন হরমোন তো বেশি করে সিক্রেশন হচ্ছে, যেটা ইস্ট্রোজেন হরমোনের সিক্রেশনটা অল্প আগে বেশি করে তৈরি হচ্ছিল, কিন্তু এবার এলএইচ হরমোন কি করছে, এই সমস্ত ইস্ট্রোজেন সিক্রেটিং যেগুলি গ্র্যানুলোসার সেল, সেগুলিকে ধীরে ধীরে প্রোজেস্টেরন হরমোন সিক্রেটিং সেলে কনভার্ট করছে। কাজে সেলগুলির এন্ডোক্রাইন নেচারটা কনভার্ট হতে থাকে। অল্প আগে সেলগুলি ইস্ট্রোজেন হরমোন তৈরি করছিল এবং সেগুলি এখন কনভার্ট হচ্ছে ইনটু প্রোজেস্টেরন হরমোন সিক্রেটিং সেলস। তো ডেফিনেটলি গ্রাফিয়ান ফলিকেল, যেটা রাইপেন ফলিকেল হুইচ কন্টেন্স দ্য সেকেন্ডারি উসাইড, এটার মধ্যে অ্যাকচুয়ালি ইস্ট্রোজেন হরমোনের এইবার উৎপাদনটা কমে যাবে, আর তার বিনিময়ে প্রোজেস্টেরন হরমোনের উৎপাদনটা বাড়বে। তাতে কি হয়, এর যেটা ফলাফল, যে ইস্ট্রোজেন হরমোনের একটা নেগেটিভ ফিডব্যাক ইফেক্ট কিন্তু ছিল কোথায়, হাইপোথ্যালামাস এবং এন্টারিয়র পিটিউটারি গ্ল্যান্ডের উপরে, যার জন্য এফএসএইচ হরমোন তৈরি হতে পারেনি। এবার যেহেতু গ্রাফিয়ান ফলিকেল থেকে ইস্ট্রোজেন হরমোনের উৎপাদনটা কমে গেল, এটা কমে যায়, তখন কি হয়, হাইপোথ্যালামাস এবং পিটিউটারি গ্ল্যান্ডের উপরে ইস্ট্রোজেন হরমোনের যেটা নেগেটিভ ফিডব্যাক অ্যাকশন সেটা রিমুভ হয়ে যায়। কাজেই সেই অবস্থায় কি হয়, ঠিক ওভুলেশনের এই ঘটনাগুলি কিন্তু ঠিক ওভুলেশনের কিছুদিন আগেই ঘটনাটা ঘটবে, এবং এই যেটা ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়া ঘটনাটা সেটা কয়েক ঘন্টা আগে ঘটবে। তাতে কি হয়, এফএসএইচ হরমোনের উৎপাদনটা কি হয়, আবার আবার বেশি হতে আরম্ভ করে। এবার কি হচ্ছে, এবার এবার গ্রাফিয়ান ফলিকেলসের মধ্যে কি হচ্ছে, এবার এফএসএইচ ফলিকেল স্টিমুলেটিং হরমোন আর এলএইচ হরমোন, কারণ ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়াতে এবার আবার এখান থেকে এফএসএইচ হরমোন বেশি করে তৈরি হতে আরম্ভ করলো। তাহলে এবার কি হবে, এবার এফএসএইচ হরমোন আর যেটা এলএইচ লুটেনাইজিং হরমোন, এই দুটা হরমোনের যেটা কম্বাইন্ড অ্যাকশনের ফলে কি হবে, এবার ওভুলেশন হবে। ওভুলেশনের সময় এক্স্যাক্টলি কি হয়, প্রথম এই যেটা গ্রাফিয়ান ফলিকেল, এর চারপাশে যেটা ক্যাপসুলস আমরা পাচ্ছি, হুইচ ইজ অ্যাকচুয়ালি থিকা, এর মধ্যে যেগুলি স্পিন্ডল সেলস আছে, এই স্পিন্ডল সেলসগুলি অ্যাকচুয়ালি কি করে, এগুলি
এক ধরনের প্রোটিওলাইটিক এনজাইমস তৈরি করছে, যেটা ধীরে ধীরে ক্যাপসুলটাকে জায়গায় জায়গায় কি করে, ডিজলভ করে দেয়। ঠিক আছে, ডিজলভ করে দেয়। আর এই ক্ষেত্রে আরেকটি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস আমি বলছি, যে গ্র্যানুলোসার সেলসগুলি তো অ্যাকচুয়ালি ধীরে ধীরে এগুলি প্রোজেস্টেরন হরমোন সিক্রেটিং সেলে কনভার্ট হচ্ছে। আর এদিকে যেগুলি ক্যাপসুলের মধ্যে থাকা যেগুলি স্পিন্ডেল সেল, অর্থাৎ থিকা, তার মধ্যে স্পিন্ডেল সেল, এগুলি কিন্তু ফিমেল সেক্স হরমোন তৈরি না করে সেগুলি বরঞ্চ কি তৈরি করে, কিছু মেল সেক্স হরমোনস তৈরি করতে আরম্ভ করে, অ্যান্ড্রোজেন্স, কল দি অ্যান্ড্রোস্টেনিডায়ন, টেস্টোস্টেরন এক্সেট্রা। But this granulosa cell finally convert all those male sex hormones into the female hormones. সেগুলিকে আবার ফিমেল হরমোনে কনভার্ট করে দেয় গ্র্যানুলোসা সেলস। দিস ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি বললাম এটা মনে রাখতে হবে। আচ্ছা, যেটা আমি আলোচনা করছিলাম, এরপরে কি হচ্ছে, যে এই যেটা ক্যাপসুল, এখানে যেটা প্রোটিওলাইটিক এনজাইমস তৈরি হয়, সেটা অ্যাকচুয়ালি কি করে, চারদিকের ক্যাপসুলটাকে ডাইজেস্ট করে দেয়। ঠিক আছে, এতে কি হয়, স্ট্রাকচারটা কি হয়, এটা আরো বেশি তার সোয়েলিং হচ্ছে, কারণ এতক্ষণও ফুলতে পারিনি, কারণ চারদিকে একটা ফাইব্রাস ক্যাপসুল ছিল, সেটা যখন ডিজলভ হয়ে যায় সেটা আরো সোয়েলিং হয়। পাশাপাশি কি হয়, এই যেটা ফলিকেলসের ভিতরে কি হয়, ব্লাড ক্যাপিলারিসের গ্রোথটা বেশি করে হয়। ব্লাড ক্যাপিলারিসের গ্রোথ ফলিকেলসের ভিতরে বেশি করে হয়, যার ফলে কি হয়, ব্লাড প্লাজমার একটা ফিল্ট্রেট ভিতরে জমা হতে আরম্ভ করে। এতে কি হয়, ভিতরে যেটা ফলিকুলার ফ্লুইডস, এটার পরিমাণটা আরো বেড়ে যায়। এক তো গ্র্যানুলোসার সেলসগুলি ফলিকুলার ফ্লুইডটাকে সিক্রেট করছে, প্লাস ভিতরে যেগুলি ব্লাড ক্যাপিলারিসের গ্রোথ আরো বেশি করে হয়, সেখান থেকে যেটা প্লাজমা ফিল্ট্রেট যেটা বের হয়, সেটা আরো কন্ট্রিবিউট করে ইন দ্য ফলিকুলার ফ্লুইডস। তো একটা সময় কি হয়, এই যে স্ট্রাকচারটার, এটার এক্সেসিভ সোয়েলিং হয়, আর এটা এক সময় রাপচার্ড হয়, ফেটে যায়। ফেটে গেলে কি হয়, এর ভিতর থেকে কি রিলিজ হয়, দ্য সেকেন্ডারি ওসাইট অ্যালং উইথ দ্য জোনা পেলুসিডা অ্যান্ড সারাউন্ডিং করোনারি এরিয়াটা, এটা বের হয়ে আসে। আর এই ঘটনাটা কবে ঘটে, এটা ঘটে অন 14th ডে। ঠিক আছে, দ্য ডেজ মে ভ্যারি, এই দিনগুলি ভ্যারি করতে পারে, এটা একটা এভারেজ দিনের কথা বলা হচ্ছে, যে অন 14th ডে সাধারণত একটা গ্রাফিয়ান ফলিকেলে কি হয়, রাপচার হয়, এটা গ্রাফিয়ান ফলিকেল গেট রাপচার টু রিলিজ ইন দ্য সেকেন্ডারি ওসাইটস, এটা বের হয়ে যাবে। এদিকে যখন এটা রিলিজ হয়ে গেল অন 14th ডে, দেন দিস স্ট্রাকচার যেটা সেকেন্ডারি ওসাইট, এটা ফ্যালোপিয়ান টিউবে গিয়ে কালেকশন হবে। এর ফ্যালোপিয়ান টিউবের কাজ হচ্ছে ধীরে ধীরে ও সেকেন্ডারি ওসাইটটাকে ধীরে ধীরে পাস করে দিবে ইনটু দ্য ইউটেরাস। আচ্ছা, এবার তাহলে গেল প্রলিফারেটিভ ফেজ। এটা একটা সেকেন্ডারি ফলিকেল সম্পূর্ণভাবে গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হতে সময় লাগে মাত্র 10টা দিন। ঠিক আছে, আর সেখানে কোন হরমোনের প্রভাবে হয়, ডিউ টু দি ইনফ্লুয়েন্স অফ এফএসএইচ। আর তারপর 14 দিনের দিন কি হয়, সাধারণত 14 দিনের দিন কি হয়, ওভুলেশন হয়, ডিউ টু সাইনার্জিস্টিক ইফেক্ট অফ এফএসএইচ অ্যান্ড এলএইচ হরমোন। আর যখন ওভুলেশন হয়, ঠিক তার 16 ঘন্টা আগেই এই যেটা গ্রাফিয়ান ফলিকেল, এখান থেকে ইস্ট্রোজেন হরমোন যেটা উৎপাদন হচ্ছিল, সেটা কিন্তু কমে যায়, অ্যান্ড ড্রামাটিক্যালি এফএসএইচ হরমোনের উৎপাদনটা কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যায়। আর তারপর এলএইচ হরমোন আর এফএসএইচ হরমোনের যেটা কম্বাইন্ড ইফেক্ট, তার জন্য ফাইনালি কি হচ্ছে, ওভুলেশন হয়ে যাচ্ছে। এবার এক্স্যাক্টলি কি হয়, এই যেটা রাপচার্ড যেটা গ্রাফিয়ান ফলিকেল, এটা তো ওভারির ভিতর থেকে গেল। এবার এই যেটা রাপচার্ড গ্রাফিয়ান ফলিকেলস, এর মধ্যে তো প্রচুর ব্লাড ক্যাপিলারিসও ডেভেলপড হয়, আর স্ট্রাকচারটা যখন ফেটে যায়, তখন ভিতরে কিছু ব্লিডিংও হয়। কাজেই এরপর এই রাপচার্ড গ্রাফিয়ান ফলিকেলের ভিতরে কিছু ব্লাড ক্লটসও আমরা পেয়ে যাব, আর সেই ব্লাড ক্লটটাকে বলা হয় কর্পাস হেমোরেজিক। পাশাপাশি কি হচ্ছে, যে এই যে সেলসগুলি, এখানে যে সেলসগুলি আছে, সো কল দ্য গ্র্যানুলোসা সেলস অ্যান্ড দি চারদিকে যে ক্যাপসুল আছে থিকা, তার স্পিন্ডেল সেলসগুলি আছে, এই সেলসগুলি ধীরে ধীরে ইয়েলো কালারের হতে শুরু করে। ইয়েলো কালার কেন হচ্ছে, আর তার কারণ হচ্ছে ডিউ টু অ্যাকুমুলেশনস অফ এ ইয়েলো কালার্ড লিপিড সাবস্টেন্সেস কল দি লিউটিন গ্রানিউলস।
লিউটিন গ্র্যানুলস, লিউটিনাইজেশনস হচ্ছে, মিনস ইওলিন। তো এটাকে এই যেটা লিউটিনাইজেশনস, অর্থাৎ এরপরে এই যে এর মধ্যে যে সেলসগুলি আছে, কারণ এটাই তো স্ট্রাকচারটা, এটা এই স্ট্রাকচারটা ফেটে গিয়ে তো ভিতর থেকে বস্তুটা বের হয়ে গেছে, বাকি বস্তু রয়ে গেছে। কিন্তু এখন কি হচ্ছে, এর মধ্যে এই যে সেলসগুলি, এই সেলসগুলি ধীরে ধীরে তার কি হয়, লুটিনাইজেশনস হয়, অর্থাৎ সেগুলি ইয়োলিং হয়ে যায়, ইয়োলোইং, অর্থাৎ ধীরে ধীরে হলুদ হতে আরম্ভ করে সেলসগুলি, ডিউ টু অ্যাকুমুলেশনস অফ ইয়েলো কালার্ড লিউটিন গ্র্যানিউলস। আর এই সেলসগুলি সব কি হয়, এখানে যে এই সেলসগুলি তো এখানে আছে, এই সেলসগুলি ধীরে ধীরে কি হয়, এগুলির মধ্যে এগুলি প্রোজেস্টেরন হরমোন সিক্রেটিং সেলে কনভার্ট হতে আরম্ভ করে। এগুলি সব সেলস, এগুলি যেগুলি সেলস, এগুলি অ্যাকচুয়ালি গ্র্যানুলোসা সেলসেই, অল্প আগে সেগুলি স্ট্রোজেন হরমোন তৈরি করছিল, কিন্তু এখন সেগুলিকে লিউটিন সেলস বলা হবে। আর এই লিউটিন সেলসগুলিকে, টোটাল স্ট্রাকচারটাকে এখন লিউটিন সেলসগুলোর এই যেটা সিক্রেটরি ফাংশন, সেটাকে মেনটেন করে কোন হরমোন, এলএইচ হরমোন সেটাকে মেনটেন করে রাখে। অ্যান্ড দ্য হোল স্ট্রাকচার ইজ নাও কল দি, এটাকে বলা হবে এখন কর্পাস লিউটিয়াম বলে বলা হয় এটাকে, ঠিক আছে। এখন দ্য হোল স্ট্রাকচার ইজ নোন অ্যাজ দি কর্পাস লিউটিয়াম। অবশ্য এলএইচ হরমোন প্রথম থেকেই কিন্তু এলএইচ হরমোন, দেখো আমরা আলোচনা করছি বিফোর ওভুলেশন, ওভুলেশনের আগেই কিন্তু এলএইচ হরমোন ধীরে ধীরে গ্র্যানুলোসা সেলসগুলোকে কিন্তু লিউটিন সেলে কনভার্ট করছিল, যেগুলিকে প্রোজেস্টেরন হরমোন সিক্রেটিং এ কনভার্ট, হরমোন সিক্রেটিং সেলসে কনভার্ট করছিল। কিন্তু ওভুলেশন না হওয়া পর্যন্ত সেলসগুলি কিন্তু লিউটিন সেলে কনভার্ট হয়নি। তার কারণ হচ্ছে এই যে ফলিকুলার ফ্লুইডস, এই ফলিকুলার ফ্লুইডসগুলির মধ্যে এক ধরনের লিউটিনাইজেশনস ইনহিবিটিং ফ্যাক্টর তৈরি হয়, যেটা এই যে গ্র্যানুলোসা সেলসগুলিকে, এগুলিকে লিউটিনাইজেশনস, অর্থাৎ এই সেলসগুলিকে লিউটিন সেলে কনভার্ট হতে বাধা দেয়। বাট আফটার ওভুলেশন, যখন ওভুলেশনের সাথে সাথে যখন ভিতরের ফ্লুইডটাও যখন বের হয়ে যায়, তখন তার কোনো ইনহিবিটরি ইফেক্টস থাকে না। আর সেই অবস্থায় এলএইচ হরমোন কি করে, সমস্ত গ্র্যানুলোসা সেলসগুলিকে লিউটিন সেলে কনভার্ট করে দিচ্ছে। এখন এই যেটা কর্পাস লিউটিয়াম যেটা তৈরি হয়, ঠিক আছে, এই কর্পাস লিউটিয়াম এরপর মোটামুটি এই কর্পাস লিউটিয়াম, এটা লাইফ স্প্যানস, এটা মোটামুটি নেক্সট 12 দিন পর্যন্ত এটা ফাংশনালি অ্যাক্টিভ থেকে যায়, ঠিক আছে। আমরা এখন এর পরের যেটা কর্পাস লিউটিয়াম তৈরি হলো, এটার রোল নিয়ে আলোচনা করব। এনিওয়ে, অল্প আগে আমরা দেখেছিলাম যে আর এটাও মনে রাখতে হবে যে ইস্ট্রোজেন ইন পার্টিকুলার and progesterone to a lesser extent secreted by the corpus luteum, the most important point during the luteal phase of the ovarian cycle, and that have a strong feedback effects on the anterior pituitary gland to maintain a low secretory rates of both FS and LH. Most important point, যে এই যে প্রথম তো গেল proliferative phase, তারপরে 14 দিনের দিন হবে ওভুলেশন, এগ রিলিজড হবে, তারপরে যেটা রয়ে যায় রাপচার্ড গ্রাফিয়ান ফলিকেল, সেটা কনভার্ট হয় ইন দ্য কর্পাস লিউটিয়াম। এখন এই যেটা কর্পাস লিউটিয়াম, এটা মোটামুটি নেক্সট 12 দিন পর্যন্ত এটা ফাংশনালি অ্যাক্টিভ থেকে যাবে, তারপর শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এরপর কর্পাস লিউটিয়াম যে নেক্সট 12 দিন ধরে যেটা কাজ করে ডিউরিং দ্য মেনস্ট্রুয়াল সাইকেল, সেই ফেজটাকে বলা হয় সেক্রেটরি অর লিউটিয়াল ফেজ। এই সময় কর্পাস লিউটিয়াম থেকে ইস্ট্রোজেন হরমোনের উৎপাদনটা একদমই কমে যায় প্রায়, আর বিনিময়ে কোন হরমোনের উৎপাদনটা বেড়ে যায়, দ্যাট ইজ প্রোজেস্টেরন। আর এই যে এফএসএইচ হরমোন, ইস্ট্রোজেন কমে যাওয়া আর প্রোজেস্টেরন হরমোনের উৎপাদনটা বেড়ে যাওয়া, এটার কিন্তু একটা স্ট্রং নেগেটিভ একটা ফিডব্যাক, একটা ইফেক্টস কিন্তু আছে অন দি হাইপোথ্যালামাস অ্যান্ড এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। সেটা নেগেটিভ ফিডব্যাক কি, যে প্রোজেস্টেরন হরমোন অ্যাকচুয়ালি কি করছে, হাইপোথ্যালামাস আর এন্টেরিয়র পিটুইটারিটাকে ইনহিবিট করে দেয়, এর এফএসএইচ এবং এলএইচ উৎপাদনটাকে কি করে, টেম্পোরারিলি বন্ধ করে দেয়। In addition, the luteal cell also secrete, dear students please keep remember these points,
যে in additions the luteal cells, these are the luteal cells, also secrete small amounts of hormone inhibin. Keep remember the name, hormone inhibin, the same as the inhibin secreted by the Sertoli cells of the male testes. যে এই যেটা কর্পাস লিউটিয়াম, এর মধ্যে যে লিউটিন সেলসগুলি আছে, এগুলি আরেকটি হরমোন তৈরি করে, সেই হরমোনটার নাম হচ্ছে ইনহেবিন। ঠিক একই ধরনের হরমোন কিন্তু আমরা কোথায় পেয়েছিলাম? ইন কেস অফ টেস্টিস, যেখানে সার্টোলি সেলস এই হরমোনটাকে তৈরি করছিল টু ডিপ্রেস দ্য সিক্রেশন অফ আইসিএসএইচ। এখানেও লিউটিন সেলসগুলি ইনহেবিন নামের হরমোন তৈরি করেন। দিস হরমোন ইনহেবিটস দ্য সিক্রেশন অফ anterior pituitary gland, স্পেশালি দ্য এফএসএইচ হরমোন। এফএসএইচ হরমোনের সিক্রেশনটাকে স্টপ করে দিতে পারে। As a result, both FSH and LH in the blood finally causes the corpus luteum to degenerate completely. এর ফলে কি হয়? এই যেটা কর্পাস লিউটিয়াম, এটাই কি করে? এফএসএইচ হরমোনের উৎপাদনটাকে বন্ধ করে দেয়, এলএইচ এর উৎপাদনটাকে বন্ধ করে দিচ্ছে। তো কি হয় এরপরে কি হয়? শরীরে এফএসএইচ হরমোন এবং এলএইচ হরমোনের কনসেন্ট্রেশনটা কমে যায়, এটা ডেফিসিয়েন্সি হয়। আর যখনই শরীরে এফএসএইচ এবং এলএইচ হরমোনের ডেফিসিয়েন্সি হতে আরম্ভ করে, তখনই কর্পাস লিউটিয়ামও কি হয়? ধীরে ধীরে কর্পাস লিউটিয়ামও কি হয়? এটা স্ট্রাকচারটা ধীরে ধীরে ডিজেনারেট করতে আরম্ভ করে, এটা নষ্ট হয়ে যেতে আরম্ভ করে। And the process is called involution of the corpus luteum. And final involution normally occurs at the end of almost exactly 12 days of corpus luteum life, and which is around the 26th day of the normal female sexual cycle, actually 2 days before the menstruation begins. যেখানে এটা তো 28 দিনের দিন দেখানো হয়েছে যে নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি কর্পাস লিউটিয়ামটা ঠিক মেনস্ট্রুয়েশনস আরম্ভ হওয়ার আগে, ব্লিডিং ফেজটা আরম্ভ হওয়ার প্রায় 2 দিন আগেই কিন্তু কর্পাস লিউটিয়ামটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। দ্য প্রসেস ইজ কল্ড ইনভলিউশনস। তো ঠিক এই সময় যখন ঠিক এই একটা এনভায়রনমেন্টস যখন ক্রিয়েট হয়, একটা হরমোনাল এনভায়রনমেন্টস যখন ক্রিয়েট হয়, যে সময় হঠাৎ কর্পাস লিউটিয়াম রিমুভস দ্য ফিডব্যাক ইনহিবিশনস অফ দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, যখন কর্পাস লিউটিয়াম যখন নষ্ট হয়ে যাচ্ছে, তখন কর্পাস লিউটিয়ামের যেটা একটা ইনহিবিটরি একটা যেটা ফিডব্যাক ইফেক্ট ছিল অন দি হাইপোথ্যালামাস অ্যান্ড দ্য পিটুইটারি গ্ল্যান্ড, সেটাও রিমুভ হয়ে যাচ্ছে, কারণ কর্পাস লিউটিয়ামই আর থাকছে না। তখন আবার কি হবে? তখন আবার ধীরে ধীরে কি হবে? পিটুইটারি গ্ল্যান্ড আবার ধীরে ধীরে এফএসএইচ হরমোন আর এলএইচ হরমোন আবার উৎপাদন করতে আরম্ভ করবে। The FSH and LH then initiates the growth of new follicles. এরপর আবার পিটুইটারি গ্ল্যান্ড থেকে আবার কি হচ্ছে? যখন এফএসএইচ এলএইচ হরমোন তৈরি হতে আরম্ভ করবে, সেটা আবার নতুন করে কি করবে? আবার দুটা ওভারির ভিতরে যে কোনো একটা ওভারি থেকে আবার একটা সেকেন্ডারি ফলিকেল পুনরায় গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হবে। অর্থাৎ আবার একটা নিউ ওভারিয়ান সাইকেল বা মেনস্ট্রুয়াল সাইকেল আরম্ভ হবে। আর এদিকে কি হয়? যেহেতু এবার প্রোজেস্টেরন হরমোনটাও নাই হয়ে যায়, ইস্ট্রোজেন হরমোনটাও শরীর থেকে মিসিং হয়ে যায়, কারণ কর্পাস লিউটিয়াম সেটাও নষ্ট হয়ে গেছে। তো এই একটা যখন এই ধরনের যখন একটা এনভায়রনমেন্টস ক্রিয়েট হয়, সেই সময় অ্যাকচুয়ালি কি হয়? ইতিমধ্যে প্রলিফারেটিভ ফেজের সময় কোন হরমোন ছিল? ইস্ট্রোজেন। সেটা ইউটেরাসের যেটা এন্ডোমেট্রিয়াম সেটার প্রলিফারেশন করে, সেটার মধ্যে এক্সেসিভ টিস্যু ডেভেলপ করে, সেটার থিকনেসটা বেড়ে যায়। এরপরে যখন লিউটিয়াল ফেজে যখন কর্পাস লিউটিয়াম যখন সেখানে প্রোজেস্টেরন হরমোন তৈরি করে, সেটাও এন্ডোমেট্রিয়ামটাকে কি করে? মেনটেনেন্স করে, তার সিক্রেটরি অ্যাক্টিভিটিটাকে বাড়ায়, সেটাকে প্রলিফারেটস করে, সেটাকে ফার্টাইল করে তোলে। তো অ্যাকচুয়ালি কি হয়? ইস্ট্রোজেন হরমোন আর প্রোজেস্টেরন হরমোনের যেটা সাইনার্জিস্টিক ইফেক্ট, কম্বাইন্ড যেটা ইফেক্ট, ঠিক আছে, তার ফলে কি হয়? এন্ডোমেট্রিয়ামের যেটা ওয়াল থিকনেসটা বেড়ে যায়, সেখানে কিছু এক্সেসিভ এন্ডোমেট্রিয়াম টিস্যু ডেভেলপড হয়। কিন্তু যখনই শরীর থেকে এই ইস্ট্রোজেন হরমোন আর প্রোজেস্টেরন হরমোনটা মিসিং হয়ে যায় ডিউ টু ডিজেনারেশনস অফ দি
কর্পাস লিউটিয়াম 12 দিনের মাথায় যখন এটা নষ্ট হয়ে যায়, তখন কি হয়? তখন ডিউ টু দিস হরমোনাল অ্যাবসেন্স, এই যেটা এক্সেসিভ যেটা এন্ডোমেট্রিয়াম টিস্যু ডেভেলপড হয়েছিল সেটা ধীরে ধীরে সেটা কি হয়, সেটা সেটা ডিজেনারেট করতে আরম্ভ করে অ্যালং উইথ দ্য ব্লাড ক্যাপিলারিজ। আর সেই সময় যেটা অক্সিটোসিন হরমোনের জন্য কি হয়, ইউটেরাসের যেটা ওয়াল, ইউটেরাসের মধ্যে একটা ইনভলিন্টারি একটা কন্ট্রাকশনস সৃষ্টি হয়, একটা অনৈচ্ছিক সংকোচন সৃষ্টি হয় ইউটেরাসের মধ্যে। আর তার ফলাফলে কি হয়, তার ফলে কি হয়, দ্যাট লিডস টু মেনস্ট্রুয়েশন। আর তার ফলে কি হয়, ইউটেরাস থেকে কি হয়, একটা ডিসচার্জ, একটা ব্লাড ডিসচার্জ হতে আরম্ভ করে, যার মধ্যে টিস্যু ডেব্রিস, ড্যামেজ টিস্যুস, এগুলি ডিসচার্জ হতে আরম্ভ করে। আর এই যেটা ইউটেরাইন ব্লাড যেটা ডিসচার্জ হতে আরম্ভ করে, সেটা মোটামুটি ইন মোস্ট অফ দি উমেন্স অর ফিমেল ইট রানস ফর 3 or 5 days। এবং সেই ফেজটাকে বলা হয় কি, দ্যাট ফেজ ইজ নোন অ্যাজ দি, ওই ফেজটার নাম হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, যেটা 5 দিন খানিক চলতে পারে। তো এই হচ্ছে বিভিন্ন হরমোনাল ব্যাকগ্রাউন্ডস আছে এখানে, আমি হরমোনাল ব্যাকগ্রাউন্ডসগুলিকে এখানে তুলে ধরলাম ফর ইয়োর not only for your board examinations but your entrance and for higher educations also. তো menstrual cycle actually it is divided into 4 phases. The proliferative phase, এটা মোটামুটি 10 days লেগে যায়, 5th ডে থেকে আরম্ভ হয় আপ টু 14th ডে। 14th ডেতে গিয়ে সেটার ওভুলেশনস হচ্ছে, এরপরে ওভুলেশনের পর যেটা রাপচার্ড গ্রাফিয়ান ফলিকেল থেকে যায়, সেটা এবার পরিণত হয় কিসে, ইন্টু দ্য কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম এরপরে মোটামুটি 26th ডে পর্যন্ত এটা থাকে। অ্যাকচুয়ালি মেনস্ট্রুয়েশন আরম্ভ হওয়ার 2 দিন আগেই সেটা নষ্ট হয়ে যায়। আর 28 দিনের দিন থেকে আবার কি শুরু হয়, আবার আবার ব্লিডিং ফেজ আরম্ভ হয়, যেটা 3 থেকে 5 দিন চলতে পারে। আবার এই 3 থেকে 5 দিন যেটা ব্লিডিং ফেজ, ঠিক আছে, যেটা মেনস্ট্রুয়াল ব্লিডিং অর মেনস্ট্রুয়েশন, সেটা সেটা বন্ধ হয়ে যাওয়ার পরে আবার কি ফেজ আরম্ভ হবে, আবার আরম্ভ হবে প্রলিফারেটিভ ফেজ। কারণ যখনই ব্যাপারটা কি হয়, ইনভলিউশন হয়, অর্থাৎ কর্পাস লিউটিয়াম যখনই নষ্ট হয়ে যায়, ঠিক মেনস্ট্রুয়েশন আরম্ভ হওয়ার 2 দিন আগেই, ঠিক আছে, 2 দিন আগেই এটা নষ্ট হয়ে যাবে, তখন কি হয়, অ্যাকচুয়ালি পিটিউটারি গ্ল্যান্ডের উপরে কর্পাস লিউটিয়ামের একটা যেটা ইনহিবিটরি ইফেক্ট ছিল, ঠিক আছে, যেটা ইনহিবিটরি ইফেক্ট ছিল, কর্পাস লিউটিয়ামের জন্যই কিন্তু পিটিউটারি গ্ল্যান্ড বন্ধ হয়েছিল, এখান থেকে এফএসএইচ হরমোন বা এলএইচ হরমোন তৈরি হচ্ছিল না। কিন্তু যখন কর্পাস লিউটিয়ামটাই নষ্ট হয়ে যায় বিফোর 2 days অফ মেনস্ট্রুয়েশন, তখন আবার পিটিউটারি গ্ল্যান্ড থেকে কি হয়, এফএসএইচ হরমোন, এলএইচ হরমোন সিক্রেশনটা সিক্রেশন হতে আরম্ভ করে, যেটা আবার একটা নেক্সট যেটা মেনস্ট্রুয়েশন সাইকেলটাকে আবার অনসেট করে দেয়, ঠিক আছে। এদিকে ব্লিডিং হচ্ছে, ব্লিডিংটাও মোটামুটি 3 থেকে 5 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, আর ইতিমধ্যে পিটিউটারি গ্ল্যান্ড থেকেও সাফিসিয়েন্ট এফএসএইচ হরমোন তৈরি হবে, আর সেই এফএসএইচ হরমোন দুটা ওভারির ভিতরে, ওভারির মধ্যে আবার সেকেন্ডারি ফলিকেলগুলোকে আবার টার্গেট করবে। সেই সেকেন্ডারি ফলিকেলসগুলির মধ্যে যেটা ডমিনেন্ট ওয়ান, যার মধ্যে এফএসএইচ রিসেপ্টরস বেশি করে আছে, সেটার মধ্যে র্যাপিড গ্রোথ রেসপন্স হবে, আর ফাইনালি সেটাই গিয়ে পরে কিসে পরিণত হবে, আবার একটা রাইপেন ফলিকেল বা গ্রাফিয়ান ফলিকেল। যখন গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হবে, গ্রাফিয়ান ফলিকেল থেকে স্ট্রোজেন হরমোন তৈরি হবে, সেই স্ট্রোজেন হরমোন অ্যাকচুয়ালি তারও একটা নেগেটিভ ফিডব্যাক ইফেক্টস আছে, সেটা আবার গিয়ে এফএসএইচ হরমোনের প্রোডাকশনটাকে বন্ধ করে দেয়। অবশ্য প্রায়র টু ওভুলেশন, ঠিক ওভুলেশনের আগে গ্রাফিয়ান ফলিকেল থেকে স্ট্রোজেন হরমোন কমে যায়, কারণ এলএইচ হরমোন এই সেলসগুলিকে ধীরে ধীরে, গ্র্যানুলোসার সেলসগুলিকে ধীরে ধীরে প্রোজেস্টেরন হরমোন সিক্রেটিং সেলে কনভার্ট করতে আরম্ভ করে। কাজে সেই সময় গ্রাফিয়ান ফলিকেলের যে একটা ইনহিবিটরি ইফেক্ট ছিল অন দ্য পিটিউটারি গ্ল্যান্ড অ্যান্ড হাইপোথ্যালামাস, সেটাও রিমুভ হয়ে যাচ্ছে, কাজে এফএসএইচ হরমোন বেশি করে তৈরি হবে। এবং সেই অবস্থায় এই ধরনের একটা হরমোনাল এনভায়রনমেন্টস, যেখানে এলএইচ হরমোন তো আছেই, প্লাস এফএসএইচ হরমোনও বেশি করে তৈরি হচ্ছে, এই দুটার কম্বাইন্ড অ্যাকশনের ফলে শেষে গিয়ে কি হয়, ফাইনালি ওভুলেশন হয়। আর সেটা কোন দিন হয়, অন 14th ডে, 14 দিনের দিন হচ্ছে। এরপরে স্ট্রাকচারটা কিসে কনভার্ট হয়, কর্পাস লিউটিয়াম। এই কর্পাস লিউটিয়াম আপ টু 26th ডে পর্যন্ত এটা ফাংশনালি অ্যাক্টিভ থাকে, এবং তখন গিয়ে এটা নষ্ট হয়ে যায়, দ্যাট ইজ কল দি ইনভলিউশনস।
আর যখনই কর্পাস লিউটিয়াম নষ্ট হয়ে যাবে, কর্পাস লিউটিয়াম এখানে গিয়ে যখন নষ্ট হয়ে যায়, তখনই কি হয়, তখনই মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়ে যায়। কারণ শরীর মেনস্ট্রুয়েশন আরম্ভ হওয়ার কারণে হচ্ছে যে এরপরে শরীর থেকে কোন দুটো হরমোন মিসিং হয়ে যায়, স্ট্রোজেন হরমোন প্লাস প্রোজেস্টেরন হরমোন, দুটো হরমোনই যখন শরীর থেকে মিসিং হয়ে যায় তখনই অ্যাকচুয়ালি মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, তো দ্যাটস ওয়াজ অল ইন টুডেজ ক্লাস, অ্যান্ড থ্যাংক ইউ ফর লার্নিং উইথ মি, and see you again in my next class, and please keep your study continue. Thank you.